বিজেপি তৃণমূল চেয়েছিল সিএনআরসির মতো এটাকে ঘিরেও যাতে বিভাজন করা হয়। আমরা আমাদের আইনজীবী সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছি এবং বামপন্থী প্রগতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মনোভাবাপন্ন সমস্ত আইনজীবীর কাছে আবেদন, মহকুমা আদালত থেকে জেলা আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত, দরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের আইনজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলবে। যেমন আমরা রেড ভলান্টিয়ার তৈরি করেছিলাম করোনার সময়, যখন মানুষের অক্সিজেন ছিল না তখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটেছে আমাদের ভলান্টিয়ার। এখন যেমন ভোটাধিকার নেই, কেড়ে নেওয়ার চেষ্টা করাচ্ছে, তার ভোটাধিকারের জন্য তারা মানুষকে বিভ্রান্ত হলে চলবে না, আক্রান্ত মানুষের পাশে আমরা থাকবো এবং শেষ পর্যন্ত লড়ে আমরা এই ভোটাধিকার প্রতিষ্ঠা করব। আইনেরও প্যাচ আছে, আইনের চোখে সবাই সমান, সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। তাহলে একজন নাগরিকের ভোট দেওয়ার অধিকার এবং ভোটে দাঁড়ানোর অধিকার একসঙ্গে স্বীকৃত হচ্ছে। তাই ভোটার লিস্টে যদি নাম না থাকে পরে সাপ্লিমেন্টারি লিস্ট দিয়ে দেবে, তাহলে ক্যান্ডিডেট লিস্ট কি সাপ্লিমেন্টারি বেরোবে? কারণ ক্যান্ডিডেট হওয়ার সময় তো সে কোন পার্টি কোথায় ভোটার সেটা লিখতে হয়। তাহলে এই 60 লক্ষ মানুষকে ভোট দান থেকে শুধু বিরত নয়, শুধু সন্দেহজনক নয়, তাকে ভোটে দাঁড়ানোর অধিকার থেকে তো বঞ্চিত করা হচ্ছে। তারপরে যদি পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় ভোটের আগে, তাদের ভোটাধিকার থাকে এবং থাকবেই, তাহলে তার ভোটে দাঁড়ানোর অধিকার কোথায় নেই? এটা নির্বাচন কমিশনকে আমরা আগে উল্লেখ করেছি, এখনো করছি। এই আগে লিস্ট না করে ভোট করতে গেলে আরো জটিলতা বাড়বে। সেখানে আমরা যেহেতু এটা বিচারাধীন আছে, আমরা বিচার বিভাগের কাছে যাবো, সর্বোচ্চ বিচার ন্যায়ালয়ে যাবো এবং এই বিষয়টাকে ভোট ঘোষণার 1 ঘন্টা আগে পুরোহিত এবং মার্জন ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এটা নিয়ে কি বলবো? তাহলে সরকার দিতে চাইলে দিতে পারে, কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো কেন আটকে আটকে দিচ্ছিল? উনি হিসাব করে ফেলেন ভোটের ঘোষণা আগে আগে এবং তারপর ঘোষণা করে দিলেন, নাকি চাপে পড়ে? কারণ এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, এখানে এই 500,000 কিছু দিলে কিচ্ছু বাড়বে না, কিচ্ছু লাভ হবে না। 9 মার্চ এই সরকার আদালতে গেলেন যে আদালতের নির্দেশে দিয়ে দেওয়ার অধিকার তিনি মানেন না এবং আরো তারিখ বাড়াতে হবে, যেহেতু তারিখ বেঁধে দিয়েছিল বকেয়া দিয়ে দেওয়ার জন্য। আমরা বামপন্থীরা বরাবর বলেছি দিয়ে হচ্ছে অধিকার এবং তার মাইনের অংশ। তারপরে আপনারা দেখলেন 13ই মার্চ সাফল্যের সঙ্গে যত সরকারি কোষাগার থেকে মাইনে পায়, শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত কর্মচারী, আধা সরকারি সংস্থার কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, এরা সবাই মিলে ধর্মঘট করলেন। যারা বলতো কৃষির মিটিং করলে কি হয়, ধর্মঘট করলে কি হয়, আপনারা যেরকম সংগঠন ভেঙে দিয়েছে জানুয়ারিতে, এরপর আপনাদের অধিকার প্রতিষ্ঠিত নেই, মাস মাইনে নেই এবং হচ্ছে শ্রমিকের মতো অবস্থা করে দিয়েছে। এই জন্য সংগঠিত হতে হয়, এই জন্য রাস্তায় নামতে হয় এবং ধর্মঘটও করতে হয়, দাবিও তুলতে হয়। এবং সেটা এই আমাদের যে সব কর্মচারী শিক্ষকদের যে সব যৌথ মঞ্চ আছে, তারা এই লড়াই পরিচালনা করলেন এবং সরকারকে বাধ্য করলেন। এটা কিন্তু ইলেকশনের কোনো ব্যাপার ছিল না। কোর্ট আগে নির্দেশ বকেয়া যেটা দেওয়ার কথা আগে সেটা দেয়নি। হিন্দিতে বলে আখটা ভূত কা লঙ্গোটি সহি। ভূত যখন তাড়াতে হয়, ভূত যখন পালায়, তার যদি নেংটি ফেলে যায় সে বি আচ্ছা না, 45 মিনিট আগে দিয়ে দিয়েছে। যে সময়সীমা তার 45 মিনিট আগে দিয়ে ঘোষণা বললাম। এটাকে তো আন্দোলনের রেজাল্ট বলে, পরিষ্কার কথা বুঝতে পারছে দেখান। 9 তারিখে এই সরকার গেছে কোর্টে এবং বলেছে আমাদের সময় দিতে হবে, টাইম বাড়ানোর আবেদন জানিয়েছিল। 13 তারিখে স্ট্রাইক হলো সফলভাবে। তৃণমূলের মস্তান, গুন্ডা, পুলিশ সরকারি নোটিশ দিয়েও তাদেরকে আটকাতে পারলো না, হামলা করে আটকাতে পারলো না। এটা হচ্ছে যৌথ আন্দোলনের ফল, এটা হচ্ছে মানুষের মেজাজ। আর তার সঙ্গে বেশি হচ্ছে যেটা আবেদন করেছিল তখন শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছিল, পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী, শিক্ষক, প্রাথমিক মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে হচ্ছে যে পাবলিক সেক্টর থাকে, আধা সরকারি থাকে, সেইগুলোর কর্মচারীদের গণনার মধ্যে নেননি। স্ট্রাইকে সবাই সামিল হয়েছিল। যে সরকার 4 দিন আগে ওদেরকে গণনায় নেয়নি, আজকে স্ট্রাইকের পরে সবাইকে গণনায় নিয়েছেন। এটা উনি বাধ্য হয়েছেন আর আন্দোলনের জয় হয়েছে। শুভেন্দু অধিকারী তৃতীয় আসনে লড়লেন, নন্দীগ্রাম এবং অপর আসনে তিনি বলেন মমতা ওর গুরু, সে তো বলতো 294 আসনে আমি লড়েছি। ও বলতে পারতো আমি 294 আসনে লড়তে পারি। কলকাতা পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার
এই বাহিনী ওই বাহিনী নিয়ে তো ওরা অনেক খবর চলে ভোট পর্যন্ত। আমরা বলবো স্ত্রীর কথা, রুজির কথা, কাজের কথা, চাকরির কথা, শিল্পের কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা, আলুর দামের কথা। তোমরা আলুর দামের কথা বলবে, শুধু বলবে এই বাহিনী ওই বাহিনী, বিজেপি আর তৃণমূল। এটাকে বলে বাইনারি, এটাকে বলে বিভাজনের রাজনীতি। পরিষ্কার কথা হচ্ছে, বিজেপির যে নেতারা তৃণমূলে গেছে, যাই করে যাক, তাদেরকে রাজ্য বাহিনী পাহারা দেয়। আমরা বিগত দিনের উদাহরণ দেখিনি, রাজ্য পুলিশ তাকে ঘুরছিল যখন ও বিজেপি সেন্টারে ছিল, আবার যখন বিজেপি সেন্টারে এসছে থেকে তৃণমূলে, তখন রাজ্য পুলিশ তাকে পাহারা দিচ্ছে। শুভেন্দুকে দেখিনি, যখন নারদা করেছে, চিট ফান্ড করেছে, রাজ্য পুলিশ তাকে তো পাহারা দিচ্ছিল। আর সে যেই কেস থেকে বাঁচার জন্য বিজেপি চলে গেল, অমনি কেন্দ্রীয় বাহিনী তাকে পাহারা দিচ্ছে। মমতা ব্যানার্জি নিজে এটা করেছেন। যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তিনি বলেছেন, আমি রাজ্য পুলিশকে বিশ্বাস করি না, কলকাতা পুলিশকে বিশ্বাস করি না, রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্স, যারা রেলের ওয়াগন ব্রেকারদেরকে থেকে রেলের সম্পত্তি বাঁচায়, তাদের পাহারা নিয়েছিলেন মমতা ব্যানার্জি, কারণ তার আশেপাশে ওয়াগন ব্রেকারই ঘুরছিল। তাহলে এটা তো বিজেপি তৃণমূলের রাজনীতি। এই আইপিএস অফিসার যদি দলদাস হয়, নিয়ম না মানে, সে যদি কেন্দ্র বাহিনী থাকে তাহলে সে বিজেপি দলদাস বৃত্তি করবে, যদি রাজ্যের পুলিশ থাকে তার রাজ্যের দলদাস বৃত্তি করবে। আর সাধারণ সিপাহী, সাধারণ সাব অফিসাররা তারা কি করবে? তারা তো অফিসারদের যা নির্দেশ তাই মানবে। আপনারা দু দফায় ভোট পেয়েছি। এর আগে আমরা দেখেছি প্রতিবারই, এর আগে যে 16 এবং 21-এ আপনারা অনেক দফায় ভোট চেয়েছিলেন, একবার 7 দফা, একবার 8 দফা হচ্ছে, কোনো ধীরে ধীরে। এইবার দু দফা কেন, কি কারণ? না, আমরা অনেক দফায় চাই। আমরা চেয়েছি সরকারের দফার পর পরিষ্কার। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন এক দফায় নয়, অনেক দফায় করতে হবে, ইতিহাসটাকে চালিয়ে। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটাররা ভয়হীনভাবে ভোট দিতে পারবে কিনা, সেখানে দাঁড়িয়ে ভয় দেখানো ভোটারকে চলবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, মৃত ভোটাররা ভোটার লিস্টে বাইরে থাকবে কিনা, এরকম আমাদের স্পষ্ট করে বলা আছে। 18 বছর যাদের হয়ে গেছে সবার নাম ইনক্লুড হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, ভোট তো করতেই হবে। এবার সরকার ঠিক করে এক দফায় কি 2 দফায় কি 10 দফায় হবে, কারণ সরকারি কর্মী কম, কারণ পুলিশ কম, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বাহিনীগুলোতে নিয়োগ হচ্ছে না, সরকারে নিয়োগ হচ্ছে না। সেজন্যই এখন এলআইসি, ব্যাংক, সব জায়গা থেকে ভোটের কর্মী নিয়োগ করতে হয়, শিক্ষকদেরকে দিয়ে কাজ করাতে হয়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, ব্যারাক নেই, সেজন্য পুলিশ আসলে সব স্কুলগুলোতে রাখতে হয়, যত কেন্দ্র বাহিনী এসছে তত পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমরা হচ্ছে উল্টো কথা বলি, আমরা বলি শান্তিপূর্ণ যদি ভোট হয়, নির্বাচন কমিশন যা ঘোষণা করে সেটা যদি লাগু করে এবং গোটাটা নজরদারি ঠিক থাকে, তাহলে এই যে পেড নিউজ হয়, এই যে মানি হ্যান্ডেল করে, এই যে মাফিয়া গ্যাংকে ব্যবহার করা হয়, এই যে সুপারি কিলারদের ব্যবহার করা হয়, এই যে দেশি বিদেশি কোম্পানিগুলো তারা পয়সার বিনিময়ে সব রাজনীতি ঠিক করে, আউটসোর্স করাইছে, এইগুলোকে বন্ধ করতে হবে। আমরা চাই ইলেকট্রাল রিফর্ম, নির্বাচনের সংস্কারের কথা। ওটা নির্বাচন প্রক্রিয়াটা হয়ে গেছে কলুষিত। বামপন্থী আর কেউ বলে না এই কলুষ মুক্ত নির্বাচন করতে হবে এবং ইলেকট্রাল রিফর্ম চাই। এবছর বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা আলাদা লড়াই করবে, ভোটের বাক্সিক কোনো প্রভাব পড়বে? কংগ্রেস এবং বামফ্রন্ট জন্মলগ্ন থেকে আলাদা করে লড়াই করেছে, শুধুমাত্র গত 2টো বিধানসভা নির্বাচন আমরা একসঙ্গে লড়ছি। সুতরাং প্রশ্নটা উল্টো করে ঘুরিয়ে ঘুরে বলে কেন, তাহলে এটাও বলতে পারো যে গতবারের মতো এবার কেন একসঙ্গে লড়ছে না। এটা কংগ্রেসকে জিজ্ঞেস করলে ভালো হবে। আমরা বলেছিলাম বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা একটা করবো। তার আগে বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যে বামপন্থী ব্যক্তি গোষ্ঠীর দল আছে তাদেরকে সংহত করবো। আমরা সে কাজ করেছি। যারা অতীতে আমাদের সঙ্গে ছিল না বামফ্রন্টের সঙ্গে, এমন বামপন্থী দলগুলোর সঙ্গে কথাবার্তা হচ্ছে। 2-1টি দলের সঙ্গে আমাদের ইতিমধ্যে সমঝোতা হয়ে গিয়েছে, কিন্তু কংগ্রেস দল মনে করেছে বিজেপি তৃণমূল বিরোধী স্পষ্ট অবস্থান নেওয়ার থেকে ধোঁয়াশা তৈরি করা ভালো। আমরা তখন বলেছি এআইসিসি বা পিসিসি নয়, তারা যদি গড়িমসি করে, যারা তলার কর্মীরা আছে কংগ্রেসের, বুথ লেভেলে, ওয়ার্ড লেভেলে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক করছি যে আমরা বিজেপি তৃণমূল বিরোধী লড়াইতে প্রস্তুত, আপনারা আসুন, আপনাদের নেতৃত্ব যদি কম্প্রোমাইজ করে আপনারা কম্প্রোমাইজ করবেন না। আগামীকাল করতে পারি। আজকে ভোট ঘোষণা হয়েছে, আমি নেহাত আমরা বাইরে আছি, জেলায় জেলায় সফরে আছি রোববার দিন বলে, আমরা আগামীকাল করে দেবো।
294 আসলে ভোট হচ্ছে। এই 2 দফায় যদি ভোট হয়, আমরা 2 দফায় প্রার্থী ঘোষণা করতে পারি, 1 দফায় করতে পারি। কালকে গেলে বামফ্রন্টের বৈঠক করে তারপর সিদ্ধান্ত করে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে আমরা এটা ঘোষণা করি। নাহলে আপনি চাইলে আমরা এখানেই ঘোষণা করে দিতে পারতাম। আমরা তৈরি আছি। কিন্তু আমাদের একটা নিয়ম আছে, বামফ্রন্ট এবং সহযোগীদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে বামফ্রন্টের মিটিং শেষে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে অন্য দলগুলোর উপস্থিতিতে আমরা সাধারণত তালিকা ঘোষণা করি। কিন্তু আপনারা দেখেছেন এইবারে আমরা এমন ব্যবস্থা নিয়েছি যেখানে গত 3 মাস ধরে জনসংযোগ, গণসংগ্রহ হচ্ছে এবং যারা প্রার্থী, যারা কর্মী, যারা নেতৃত্ব তারা সবাই এলাকায় এলাকায় পাড়ায় মহল্লায় ঘোরাঘুরি করছেন। শুধু বক্তৃতা করে মিটিং করা নয়, মানুষের কথা আমরা শুনছি। তার ভিত্তিতে আমরা ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করেছি। একটা মাইক্রো লেভেলে ইলেকশন ম্যানিফেস্টো হবে, একটা ম্যাক্রো লেভেলে হবে। ম্যাক্রো লেভেলের নির্বাচনী ইশতেহার আমরা 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করে দেবো, ভোট ঘোষণার পরে বলেছিলাম। এবং মাইক্রো লেভেলের নির্বাচন যে ইশতেহার হবে, এই যে ব্রিজের তলা থেকে বালি বিক্রি করে দিচ্ছে,